গুড ইভিনিং ফ্রম ভাইজ্যাক। আজকে 6ই আগস্ট 2024 এবং তোমরা দেখেছো যে আজকেই দুপুরবেলা আমরা ভাইজ্যাকে এসে পৌঁছেছি। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, হোটেলে একটু রেস্ট নিয়ে নিলাম। এবং অনেকটাই হ্যাট্রিক জার্নি হয়েছিল আমাদের, তার জন্যই ফ্রেশ হয়ে গিয়ে একটু এবং আমাদের এক বন্ধু আর কি, সে 36 ঘন্টা জার্নি করে আর কি আসাম থেকে জাস্ট এসে পৌঁছলো, তোমাদেরকে আমি সেটাও দেখালাম। তো এখন আমরা বেরোচ্ছি মূলত আমাদের ভাইজ্যাকের সিটি ট্যুরে, যেগুলো পায়ে হেঁটে আরকে বিচ সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো পায়ে হেঁটে আমরা ঘুরে দেখতে পারবো, সেগুলোই তোমাদের দেখাবো মূলত আজকের এই ভিডিওতে। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের এই নতুন ব্লগ। পায়ে হেঁটে ভাইজ্যাক, হাফ বেলা ভাইজ্যাক দেখ। বিশাখাপত্তনম বা ভাইজ্যাক অন্ধ্রপ্রদেশের অন্যতম ব্যস্ত এবং জনবহুল একটি শহর। পূর্বঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই শহর থেকে পাহাড় এবং সমুদ্র দুই একসাথে দেখতে পাওয়া যায়। আজকে রামকৃষ্ণ বিচ সংলগ্ন যে সমস্ত জায়গায় আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়াবো, তার মধ্যে প্রথমটা ছিল ইন্দিরা গান্ধী চিলড্রেন্স পার্ক। পার্কটির মধ্যে তেমন কিছু না থাকলেও একেবারে বিচ সংলগ্ন হওয়ায় এখানে কিন্তু পর্যটক এবং স্থানীয় মানুষদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। এই ইন্দিরা গান্ধী চিলড্রেন্স পার্ক যেটা, এটা কোনো এন্ট্রি ফি নেই এবং এটা কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে এই নোভোটেলের অপোজিটে, এবং নোভোটেলের জাস্ট পিছনটাতেই হচ্ছে আমাদের হোটেলটা। তো একদম পায়ে হাঁটা দূরত্বে চলে এলাম এবং সামনেই দেখতে পেলে। তো এটা বেসিক্যালি একটা চিলড্রেন পার্ক, এখানে বড়রাও ঢুকছে, বাচ্চারাও কয়েকটা ছোট ছোট রাইড রয়েছে, সেগুলো এনজয় করছে। এবং বিকেলবেলা কিন্তু আজকে একটা উইকডেজের বিকেলবেলা, মাইন্ডেড, মানে সেখানে কিন্তু যথেষ্ট আমার ভিড় মনে হলো এবং ওভারঅল লোকজন খুব এনজয় করছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলার বিষয় ভাইজ্যাকের বিষয়ে আজকে, সেটা হচ্ছে যে ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট, না গরম লাগছে না সেই অর্থে যে প্রচন্ড যে একদম কুল এরকমটাও নয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে খুব একটা হিউমিডিটি নেই, যেটা সাধারণত বিচ এরিয়াতে গেলে যেটা হয় প্রচন্ড ঘাম হয়, সেইটা কিন্তু একদম নেই। সেই কারণে কিন্তু আজকে ঘুরে বেড়ানোটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ এনজয়েবল হবে। পার্ক থেকে বেরিয়েই ডান হাতে তোমরা দেখতে পাবে সেন্ট্রাল বাস টার্মিনাস। এখান থেকে কিন্তু দূরপাল্লার এবং শহরতলির বিভিন্ন সরকারি বাস পাওয়া যায়। ভাইজ্যাক স্টেশনে যাওয়া আসার জন্য সবথেকে কম খরচের উপায় হচ্ছে এই বাস। তবে লোকাল সাইট সিইং এর জন্য কিন্তু অটো বুক করে নেওয়া যেতেই পারে। এছাড়াও সেলফ ড্রিভেন কার নিয়ে কিন্তু ভাইজ্যাক শহর ঘুরে দেখা যায়। বিভিন্ন জায়গায় কিন্তু পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। আমি এরকমই একটি কার রেন্টালের নাম্বার শেয়ার করলাম। সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আমাদের চোখে পড়লো কোকো এরিনা। বেসিক্যালি বিচ সাইডে যে সমস্ত কোকোনাট ট্রি গুলো রয়েছে, সেটি একটি বেসরকারি সংস্থা সংরক্ষণ করছে সরকারের জন্য। সো আমরা আরকে বিচ থেকে টানা হাঁটছি, প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার মতো হেঁটে ফেলেছি। এবং আমরা ফার্স্ট যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়ামের আশেপাশে আরো দুটো তিনটে মিউজিয়াম রয়েছে, যার মধ্যে হয়তো দুটো আমরা আজকে যাব। তো একটা হচ্ছে তোমার এয়ারক্রাফট মিউজিয়াম, আর একটা হচ্ছে সি হ্যারিয়ার মিউজিয়াম। এইগুলো কিন্তু হচ্ছে ভাইজ্যাকের অ্যাকচুয়ালি প্রাণ, মানে ভাইজ্যাকের বিচে এলে এই আশেপাশের জায়গাগুলো সবাই ঘুরে দেখে। তো আমরাও পায়ে পায়ে হেঁটে ঘুরে দেখার চেষ্টা করছি। এসে পৌঁছলাম ভাইজ্যাক শহরের মূল আকর্ষণ সাবমেরিন মিউজিয়ামে। কিন্তু সেখানে যাওয়ার আগে সবার খুব চা তেষ্টা পেয়েছিল, তাই একদম ঠিক উল্টো পারের একটা চায়ের দোকানে বসলাম সবাই মিলে। চায়ের সঙ্গে চললো গল্প গুজব এবং দেদার আড্ডা।
মিউজিয়ামে পরিণত হওয়ার আগে আইএনএস পরশুরা কমিশনড হয়েছিল 18ই ডিসেম্বর 1969 সালে এবং এটি ডিকমিশনড হয় 27শে ফেব্রুয়ারি 2001 সালে। সাবমেরিনে প্রবেশ করার আগেই দেখতে পাওয়া যায় একটা আনইউজ টর্পেডো। এরকম 22টি টর্পেডো ক্যারি করতে পারে একটি সাবমেরিন। এই মিউজিয়ামে বড়দের এক একজনের প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা এবং ভিডিও রেকর্ডিং করতে চাইলে দিতে হবে বাড়তি 200 টাকা। অনলাইনে পেমেন্টের সুবিধা আছে। জলে নিমজ্জিত অবস্থায় একটি সাবমেরিনের কিন্তু কোনো রকম জানলা থাকে না, তাই বাইরে দেখার কোনো সুযোগ সুবিধা থাকে না। সেক্ষেত্রে সোনার সিস্টেমই হচ্ছে কিন্তু একটি সাবমেরিনের চোখ এবং কান। এই অবস্থায় একটি সাবমেরিন 48 ঘন্টা জলের নিচে থাকতে পারে এবং একসাথে 60 দিন ট্রাভেল করতে পারে। अंदर डाल के फायर होते देखिए जा रहे हैं ना लाइक दैट ऐसा 6 के अंदर 6 लोडेड है 12 स्टैंड बाय ओके these all are self guided means after firing दुश्मन कैसे चलते हैं उसका पीछे भागता है। सोनार का साउंड हाँ सोनार सिस्टम की बैटरीज वगैरह आते हैं। टारगेट भी मिल गया बस हाँ, मिल गया चला गया। मतलब टारगेट मिल गया, मतलब वो बस करेगा ही। टाटा बाय बाय। ओके थैंक यू। 280 मीटर पानी का नीचे से चलते हैं। चलता है। एक बार गया ना 60 दिन तक रह सकते हैं। थोड़ा 60 days। तकलीफ है। चलता किससे है? थैंक यू। न्यूजीलैंड बैटरी বেসিন মানে এইটুকু জায়গার মধ্যে হ্যান্ড ওয়াশ করতে পারি। ক্যাপ্টেন নিজের রুমে বসে একটি স্টাডি করতো, তার ইউনিফর্ম সবকিছু। একসাথে প্রায় শতাধিক মানুষের থাকা, খাওয়ার এবং সবকিছুর ব্যবস্থা ছিল এই সাবমেরিনের মধ্যে। চিফ ইঞ্জিনিয়ার্স কেবিন। গোটা সাবমেরিনে থাকে মাত্র 2টো ওয়াশরুম, সাথে থাকে নিদারুণ জলকষ্ট। ওই 60 দিনে স্নান করা তো দূর অস্ত, এমনকি হাত মুখ ধোয়া কিংবা খাবার জলের জন্য যথেষ্ট সংগ্রাম করতে হয়। এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি উপরে উঠে দেখা যেত আর কি, যখন খানিকটা অংশ সাবমেরিনের জলের উপরে থাকে তখন এই জায়গাটাকে ইউজ করা হয়। একটি সাবমেরিন তার শত্রুর উপকূলে গিয়ে মাইন্স বিছিয়ে দিয়ে আসতে পারে, যা তার শত্রুর জলজাহাজগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে।
এই অংশটাকে বলা হয় স্নট মাস্ট। এটার ব্যবহার খানিকক্ষণ পরে তোমাদের বলবো। সাবমেরিনের ভিতর থেকে পেরিস্কোপ যন্ত্রের মাধ্যমে শত্রুর গতিবিধির উপর নজর রাখা হয়। এছাড়াও ভিডিও ক্যামেরা এবং হাজারো গ্যাজেট রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। সাবমেরিন ডোবার উপক্রম হলে অথবা শত্রুর উপকূলে যদি কোনো মেরিন কমান্ডোকে নামতে হয় তাহলে এই ধরনের ড্রেস ব্যবহার করা হতো। এই অংশটাকে বলা হয় গ্যালারি। এখানে একসাথে শতাধিক মানুষের জন্য খাবার দাবার রান্না করা হতো। জলে একবার নিমজ্জিত হলে এই সাবমেরিনটির ইঞ্জিন চালানোর জন্য আর কোনো এয়ার পাওয়া যায় না। তখন প্রয়োজন পড়ে হচ্ছে ব্যাটারি। মোট 448টি ব্যাটারি ক্যারি করা হতো, যার একটির ওজন 652 কেজি। কিন্তু ব্যাটারিগুলো যখন ডিসচার্জ হয়ে আসে তখন কিন্তু এই সাবমেরিনকে আবার একটু জলের উপরে উঠে স্নোট মাস্ট বের করে সামান্য এয়ার কিন্তু ভিতরে নিতে হয় এই ডিজেল ইঞ্জিনগুলোকে আবার চালু করার জন্য, এবং তার মাধ্যমেই কিন্তু ব্যাটারিগুলো আবার রিচার্জ হয়ে যায়। এই পদ্ধতিটাকে বলা হয় স্নটিং, এবং স্কুবা ড্রাইভিং যারা করে তারা কিন্তু এই পদ্ধতিটিই ব্যবহার করে থাকে। আইএনএস কুরসুরাতে মোট 7টি কম্পার্টমেন্ট রয়েছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে 91.3 মিটার্স এবং প্রস্থ হচ্ছে 8 মিটার্স, উচ্চতা 11.92 মিটার্স।
ভূপৃষ্ঠে এর ওজন 1945 টন এবং জলের তলায় গেলে তা বেড়ে হয়ে যায় 2469 টন। কেমন লাগবে? অবাক অবাক। এর মধ্যে যে যন্ত্রপাতি তাই দেখি অবাক। এখানে আর একটা অবাক আমাদের জিনিস রয়েছে। আইএনএস কুরশুরাকে বলা হয় ফক্সট্রট শ্রেণীর সাবমেরিন এবং এটি ছিল এই শ্রেণীর চতুর্থ সাবমেরিন। সমগ্র সাউথ ইস্ট এশিয়াতে এই ধরনের মিউজিয়াম এটিই প্রথমবার তৈরি করা হয়। বলো কেমন লাগলো? সুন্দর লাগলো। হ্যাঁ ভালো লাগলো। সুন্দর লাগলো। ভালো লাগলো। ভালো লাগলো। আলাদা এক্সপেরিয়েন্স। কেমন লাগলো? মজা। দেখি আমার মাথায় অটোমেটিক হচ্ছে ইঞ্জিনিয়ার কি জিনিস। কেমন লাগলো? ভালো। অসাধারণ। হ্যাঁ? অসাধারণ। কি ইঞ্জিনিয়ার যে কি জিনিস, এই জিনিস দেখে ইঞ্জিনিয়ার কি জিনিস আজ যেটা প্রমাণিত হয়েছে। এর মধ্যে যা যন্ত্রপাতি লাগিয়ে রেখেছে। সো জাস্ট নাও দেখে বেরালাম সাবমেরিন মিউজিয়াম। তোমরা দেখলে বাকিদের রিয়াকশন কি। তো আমি সেকেন্ড টাইম এলাম, রাজাও সেকেন্ড টাইম এলো। আমরা আগে একবার এটা দেখে গেছিলাম, কিন্তু এই জায়গাগুলো এমনই না, মানে বারবার এলেও ঠিক অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। মানে আগের বার যখন এসেছিলাম তখন আমরা ফটোগ্রাফি করিনি, তখন বিষয়টা জানতাম না। তো এইবার যখন ভিডিওগ্রাফি করলাম তখন কিন্তু একটা মেমোরি সাথে থেকে গেল এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। তো যাই হোক, এর ঠিক অপোজিটে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, যেটাতে আমরা এখন নেক্সট যাব, এবং তারপরে হচ্ছে সি হ্যারিয়ার মিউজিয়াম, এবং এগুলো প্রত্যেক কটা রাত 8:30টায় বন্ধ হয়ে যায়। তো এখন এক্স্যাক্টলি টাইম হচ্ছে 7:10। তো আমরা ওইভাবেই প্ল্যান করেছি যাতে এই দুটো আমরা আজকে কমপ্লিট করতে পারি। তো চলো আমরা যাব এয়ারক্রাফট মিউজিয়ামে। সাবমেরিন মিউজিয়াম থেকে বেরিয়েই ঠিক রাস্তার উল্টো পারেই রয়েছে এই নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম। এই মিউজিয়ামটি ওপেন করা হয় 2017 সালের 8ই ডিসেম্বর। ওপেনিং করেন তৎকালীন রাষ্ট্রপতি। এখানে এক একজনের প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা। এর মূল দুটি অংশের মধ্যে প্রথম অংশটি হলো একটি গ্যালারি, যেখানে এয়ারক্রাফটের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্রগুলো ডিসপ্লে করা রয়েছে এবং তার সাথে তার ডিটেলস দেওয়া রয়েছে, এবং তারপরে রয়েছে মূল এয়ারক্রাফটটি। মিউজিয়ামে প্রবেশ করার সাথে সাথেই আপনারা পুরো মিউজিয়ামটার একটা মিনিয়েচার দেখতে পারবেন, এবং তারপরে দেখতে পারবেন ডিসপ্লে এরিয়াতে যে 1988 সাল থেকে 2017 পর্যন্ত এই এয়ারক্রাফটটি 29 বছর একটানা সার্ভিস দিয়েছিল ভারতীয় নৌসেনাকে। বাইরে রাখা এয়ারক্রাফটটির অফিসিয়াল নাম হচ্ছে TU-142 বা টুভলভ 142, যেটি তৈরি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আর এর নির্মাতা অ্যান্ড্রিউ টিউভলভের নামেই এর নামকরণ টিউভলভ 142।
এখানে দেখা যাচ্ছে এয়ারক্রাফটের ভিতর পাইলট স্টেশনটা কিরকম দেখতে হয়। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্স, যেখানে একটি এয়ারক্রাফটের সমস্ত তথ্য সংরক্ষিত হয়, যা পরে এয়ারক্রাফটটি কোনো দুর্ঘটনার কবলে পড়লে কাজে লাগে। এই সেকশনটিতে মূলত বিভিন্ন পদাধিকারীদের ইউনিফর্ম সংরক্ষিত আছে। একটা ফাইটার প্লেনের ভিতরে কত কিছু থাকে, তো ইউনিফর্ম গুলো দেখালাম। এবার ইকুইপমেন্ট সেকশনটাতে ঢুকছি, সেইটা দেখাবো। ইকুইপমেন্ট সেকশনের বাঁ দিকে সবুজ রঙের এই যন্ত্রগুলিকে বলা হয় সোনোবয়। এগুলো মূলত ইউজ করা হয় কোনো বিপক্ষের সাবমেরিনের সাউন্ড রেকর্ড করার জন্য। ডান দিকের নিচে যেটা রাখা রয়েছে এটাকে বলা হয় প্রপেলার। এই সমস্ত যন্ত্রগুলোই কিন্তু একটি যুদ্ধ বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি ইঞ্জিন। এই সেকশনটার নাম হচ্ছে সার্ভাইভাল সেকশন, অর্থাৎ কোনো বিমান ক্ষতিগ্রস্ত হলে সার্ভাইভালের সময় যে জিনিসপত্রগুলো ব্যবহৃত হয়। এই অংশে একটি যুদ্ধবিমান কিভাবে একটি সাবমেরিনকে অথবা অন্য কোনো যুদ্ধজাহাজকে ধ্বংস করতে পারে তার একটা তৈলচিত্র আঁকা আছে। সর্বশেষ অংশে নেভাল কমান্ডোদের প্রদত্ত বিভিন্ন ধরনের মেডেলস এবং ফটো গ্যালারি ছিল। তো এবার খুব এক্সাইটিং জায়গায় আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এয়ারক্রাফট যেটা অরিজিনাল রয়েছে সেই এয়ারক্রাফটের সামনে যাব, যেটা যুদ্ধে ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে সেই অরিজিনাল এয়ারক্রাফট। ফ্লাইটে তো প্রচুর যাওয়া হয়েছে, ফ্লাইটে প্রচুর এন্ট্রি করেছি, কিন্তু এই ধরনের
এয়ারক্রাফটের মধ্যে যাওয়ার অভিজ্ঞতা প্রথমবার। আমরা আগের বার যখন এসেছিলাম তখন আমি এটার মধ্যে যাইনি, আমরা বাইরে থেকেই ছবি তুলেছিলাম। তখন ইনফ্যাক্ট আমার মনে হয় মিউজিয়ামটাও ছিল না। এটা আমি 7-8 বছর আগের কথা বলছি, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট তখন বোধহয় মিউজিয়ামটা ছিল না, আর আদারওয়াইজ আমি ওভারলুক করেছিলাম। যাই হোক, এখন যাওয়া হচ্ছে ভিতরটায়। সুদীর্ঘ 29 বছরের ইতিহাসে টিউবলভ 142 প্রায় 30,000 ঘন্টা উইদাউট এনি অ্যাক্সিডেন্ট ফ্লাই করেছিল। এই মিউজিয়াম সপ্তাহে প্রত্যেক দিন দুপুর 2টো থেকে ওপেন হয়, এক্সেপ্ট সানডে। সানডে এটা খুলে দেওয়া হয় সকাল 10:30টার সময়। এইরকমই একটা এক্স্যাক্টলি এয়ারক্রাফট মিউজিয়াম আমাদের রাজারহাটেও করেছে সম্ভবত, তো আমি দেখেছি সেটা রয়েছে, কিন্তু আমি এখনো অব্দি সেখানে আমার যাওয়া হয়নি। তো এটাও দেখালাম। যদি তোমাদের মধ্যে কেউ ওটাই গিয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও যে দুটোর মধ্যে ওভারঅল ডিফারেন্সটা কি, বা কোনটা ভালো কোনটা খারাপ। তো কি কি এখানে আমরা দেখলাম না দেখলাম, তাহলে একটা আইডিয়া করা যেতে পারে। ইনফ্যাক্ট আমি পরে গিয়ে একবার চেষ্টা করবো কলকাতায় ওটা যাওয়ার জন্য। তবে এটা ভীষণ ভালো, মানে এই জিনিসগুলো এইভাবে সামনে থেকে একদম ইয়ে করে দেখার সুযোগ তো আমাদের থাকে না। তো সেই দিক থেকে ডেফিনেটলি একটা ওয়ার্থ কামিং টু প্লেস। আর যেটা বললাম যে একটা কম্বাইন্ড টিকিট যেটা 140 টাকার নিচ্ছে 3টে মিউজিয়াম একসাথে ঘুরে দেখার, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ডেফিনেটলি মানে আমার দুটোর টাকায় অ্যাকচুয়ালি থার্ডটা হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে ডেফিনেটলি ওয়ার্থ গোয়িং। এই কম্বাইন টিকিটটি তোমাদেরকে কাটতে হবে সাবমেরিন মিউজিয়ামের টিকিট কাউন্টার থেকে। এরপরে আমরা গেছিলাম সদ্য নির্মিত সি হ্যারিয়ার মিউজিয়াম দেখতে, যেটি 2023 সালের 11ই মে উদ্বোধন করা হয়। 2017 সালে রিটায়ারমেন্টের আগে পর্যন্ত সি হ্যারিয়ার ছিল ভারতীয় নৌসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ বিমান, যা মূলত যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিরাটকে সার্ভ করেছিল। উনিশশো 1983 সালে ভারতীয় নৌসেনা ইংল্যান্ডের থেকে এই যুদ্ধজাহাজগুলিকে আমদানি করে। মিউজিয়ামে প্রবেশ করার সাথে সাথে চোখে পড়ল প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি এবং তার কর্মজীবনের বৃত্তান্ত। বলা বাহুল্য তিনি পেশায় ছিলেন একজন পাইলট। এই মিউজিয়ামের একটা বিশেষত্ব হলো এখানে যত পায়ে হেঁটে উপরের দিকে ওঠা যায় ততই কাছে পৌঁছানো যায় সি হ্যারিয়ার এয়ারক্রাফটের।
এয়ারক্রাফট মিউজিয়ামের মতো এখানেও রয়েছে এয়ারক্রাফটের ভিতরে পাইলটরা যে সমস্ত পরিধান ব্যবহার করেন সেটার একটা ডিসপ্লে। সামনেই রাখা রয়েছে রিমোটলি অপারেটেড টার্গেট ড্রোন সিস্টেম লক্ষ্য, যা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে। দেখে বেরালাম সি হ্যারিয়ার মিউজিয়াম। সামহাও যাই না, ভিতরে এসিটা চলছিল না, বিশাল বড় এরিয়া, তার মধ্যে এসি না চললে যা হয় আর কি সাফোকেশন হচ্ছিল, তাও মানে যেহেতু কভার ছিল। এনিওয়েজ এই তিনটে আমরা মোটামুটি দেখা কমপ্লিট করলাম হচ্ছে এক্স্যাক্টলি 1.5 ঘন্টার সময়। আমরা 6:30টায় স্টার্ট করেছিলাম, 8টার মধ্যে তিনটে আমরা দেখলাম। তবে উইকেন্ডসে কিন্তু ভিড় বেশি হয়, সেক্ষেত্রে সাবমেরিনেই বেশি সময় চলে যায়, যেটা কিন্তু আমরা খুব অল্প সময়ে দেখে নিয়েছিলাম। তো পায়ে হেঁটে যে সমস্ত অ্যাট্রাকশনগুলো রয়েছে, যে মিউজিয়ামগুলো রয়েছে, এই তিনটে আমরা কভার করলাম এখনো অবধি। বাকি আরও অপশনস রয়েছে, সেগুলো দেখছি কতগুলো আজকে দেখা যায়, সেগুলোও শেয়ার করছি তোমাদের সাথে। এইসব জায়গায় কিন্তু আগ্রহ থাকলে তবেই যাবেন, কারণ যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেই বিষয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তবেই রেকমেন্ডেড, আদারওয়াইজ কিন্তু খুব একটা রেকমেন্ডেড নয়, অ্যাটলিস্ট সি হ্যারিয়ার মিউজিয়ামটা। আরকে বিচ সংলগ্ন এই নেতাজির মূর্তি দেখলে যে কোনো বাঙালি একটু থমকে দাঁড়াবে। এবার আমরা প্রবেশ করতে চলেছি মৎস্যদর্শনী ফিশ অ্যাকোরিয়ামে। এটার প্রবেশ মূল্য 50 টাকা পার পারসন। মিউজিয়ামটিতে প্রবেশ করেই প্রথম সেকশনে রয়েছে কিছু ফ্রেশ ওয়াটার ফিশ, যার মধ্যে প্রথমেই আমরা দেখে নিলাম পাকু এবং সাথে ছিল পিরানহা। এর পরের অ্যাকোরিয়ামের মাছটি আমাদের অনেক বাঙালি ঘরেরই ড্রয়িং রুমে শোভা পায়, গোল্ডফিশ। যাদের অ্যাকোরিয়াম ফিশ নিয়ে সামান্যতম নলেজও রয়েছে তারা নিশ্চয়ই জানবে যে অ্যাকোরিয়ামের ফিশ মূলত দু রকমের হয়, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশ আর একটা হচ্ছে মেরিন ওয়াটার ফিশ। তো এখানে দু রকমই রয়েছে, এর পাশাপাশি রয়েছে 2 প্রজাতির বিরল কিছু কচ্ছপ।
এর পরের সেকশনটিতে ছিল সমস্ত মেরিন ওয়াটার ফিশ, যার প্রথমেই ছিল রেড স্কুইরেল ফিশ। এই মৎস্যদর্শনী যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে সেটা দেখে বেরোলাম। আবারও একই কথা বলবো, যদি এই বিষয়ে আগ্রহ থাকে দেন অনলি রেকমেন্ডেড, আদারওয়াইজ কিন্তু রেকমেন্ডেড নয়। যাদের এই বিষয়ে আগ্রহ নেই, টিকিটের দাম 50 টাকা, আমার মনে হচ্ছে একটু ওভার প্রাইস, কিন্তু এগুলোর মেনটেনেন্সের জন্য খরচা হয়। তো সেই দিক থেকে আমার মনে হয় যদি ইন্টারেস্ট না থাকে এটার জন্য আলাদা করে যাওয়ার দরকার নেই। আমরা ঘুরে বেড়াচ্ছি এন্টায়ার যে আরকে বিচ রোড রয়েছে তার উপরে বিভিন্ন জিনিস রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, অনেক খাবার রয়েছে, অনেক ডেলিকেসিস রয়েছে, সেগুলো টেস্ট করছি। দেখলাম যে আমরা কাবাব ট্রাই করলাম এবং এখন এসছি আমার খুব ফেভারিট একটা জুসের দোকানে। তো সেই জুসের দোকান থেকে এখন জুস নেব এবং এখান থেকে হোটেলে ব্যাক করব। দেখতেই পাচ্ছ যে হোটেলে চলে এসেছি এবং আজকে আমাদের যে হাফ ডে ট্যুর ছিল, যেখানে আমরা মোটামুটি 4টে পয়েন্ট আমরা কভার করলাম ভাইজ্যাকের, যেগুলো পায়ে হেঁটে ঘুরে দেখা যায়, তো সেগুলো কমপ্লিট করলাম। এবং কালকে হচ্ছে আমাদের আরাকু ট্যুর, সেটার জন্য সকালবেলা 6:45-এ আমাদের ট্রেন রয়েছে ফ্রম ভাইজ্যাক। তো সেটা একটা ডিফারেন্ট ভিডিও হবে, সেটা আলাদা করে তোমাদের জন্য নিয়ে আসবো। এখন অবধি যদি আমাদের বাকি ভিডিওগুলো না দেখে থাকো, কারণ এর আগে আমাদের একটা জার্নির ভিডিও রয়েছে কলকাতা থেকে, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং এই ভিডিওটা অবশ্যই দেখো এবং তোমাদের মতামত ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করতে পারো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই। আমি রাজীব সাহা, আমি রাজা, তোমরা দেখছো গ্লোব টটার্স ইউটিউব চ্যানেল। আমরা ভাইজ্যাকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে আপলোড করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।